নমস্কার, শুরু করছি নেশন টাইম। নেশন টাইমে আমি আপনাদের সঙ্গে রাজা বন্দ্যোপাধ্যায়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এর আগেও আলোচনা করতে হয়েছে, মন্দিরের ভেতর মসজিদ নাকি মসজিদের ভেতর মন্দির, এই বিতর্ক যেন থামছেই না। রাম মন্দির 500 বছরের পুরনো বিতর্ক, প্রায় শতাধিক বছরের পুরনো মামলা। সেই মামলায় সুপ্রিম কোর্টের যখন রায় হলো, সেই রায় কারোর পছন্দ হতেই পারে, নাও হতে পারে, কিন্তু মনে করা হয়েছিল একটা স্থিতাবস্থা আসবে, যে এতদিন বাদে এই বিতর্কে শেষ হয়েছে। 2 বছর আগে রাম মন্দির উদ্বোধন হয়ে গেল। অন্ততপক্ষে এই মন্দির মসজিদ ঝামেলা, বাবরি মসজিদের ধ্বংস, সেটা একটা ভারতবর্ষের স্বাধীন ভারতের ইতিহাসে একটা দগদগে ক্ষত, তার পরবর্তী দাঙ্গা, তো যাবতীয় বিষয়গুলো বোধহয় মিটে যাবে। কিন্তু নিউজ টাইম সাক্ষী ছিল রাম মন্দির উদ্বোধনের দিনেও, এবং সেখানে একটা বড় স্লোগান ছিল, অযোধ্যা তো ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। তারপর থেকে একের পর এক কাশী, মথুরা, সম্ভলে একটা দাঙ্গা হয়ে গেল। রাজস্থানের আজমের শরীফে জায়গায় জায়গায় যাবতীয় মসজিদের মধ্যে নাকি মন্দির রয়েছে, এবং সেই নিয়ে সেই আবেদনে সাড়া দিয়ে সমীক্ষা করার নির্দেশ স্থানীয় আদালতের। এবং সেই সমীক্ষা করতে গিয়ে, যেটা আপনাদের বললাম, সম্ভল, লখনৌর পাশে উত্তরপ্রদেশের একটা জায়গা, সেই জামা মসজিদের ভেতর নাকি সংকটমোচনের মন্দির আছে, সেই সমীক্ষা করতে গিয়ে দাঙ্গা হাঙ্গামার জোগাড়, 5 জনের মৃত্যু, প্রায় 10-12 দিন ধরে 144 ধারা, যেটা নতুন করে সংহিতায় ধারা বদলেছে, নাম্বার বদলেছে। যাই হোক, একটা উত্তেজনাকর পরিস্থিতি। তো সেই নিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন ছিল, এবং শুধু সেই আবেদন নয়, সুপ্রিম কোর্টে আরও বিস্তারিত আবেদন ছিল, যেটা 3 বছর ধরে শুনানি হয়নি, যে মন্দির মসজিদ বিতর্ক, যেটা 91 সালে একটা রায় ছিল সুপ্রিম কোর্টের, যে 1947 সালের আগে, অর্থাৎ স্বাধীনতার আগে যা মন্দির ছিল সেটা মন্দির থাকবে, যা মসজিদ ছিল সেটা মসজিদ থাকবে, সেই নিয়ে আর কোনো নতুন বিতর্ক তৈরি হবে না। কিন্তু 91 সালের ওই মামলার রায় নিয়ে সুপ্রিম কোর্টে গত 3 বছর বা 3.5 বছর আগে আবার নতুন করে মামলা দায়ের হয়েছিল। হিন্দুরা বলছেন যে তাদের যে প্রাচীন সম্পত্তি বা এই ধরনের ধর্মস্থান, সেগুলো নিয়ে অভিযোগ জানানো যাচ্ছে না। তো গোটা বিষয়টা নিয়েই একাধিক রাজ্যে একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক মামলা। সঞ্জীব খান্না প্রধান বিচারপতি, তিনি জানিয়েছিলেন গোটা বিষয়টাকে ক্লাব করে যাবতীয় মামলা সব শুনানি হবে আজকে। এবং আজকে যে রায়টা বেরোলো, গতকাল সেই শুনানি হয়েছিল, গতকাল তিনি যে রায়টা দিয়েছেন, যেটার পরিপূর্ণ অর্ডারটা আজকে সকালে এসেছে, যে সমস্ত কিছু নির্দেশিকা সমেত যাবতীয় সমীক্ষা বন্ধ থাকবে, কোথাও কোনো রকম সমীক্ষা টমীক্ষা হবে না, কোনো নিম্ন আদালতে, হাইকোর্টে এই সংক্রান্ত কোনো মামলার শুনানি হবে না। গোটা বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট বিবেচনা করবে। সুপ্রিম কোর্টে যতক্ষণ না পর্যন্ত এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মন্দির মসজিদ বিতর্ক নিয়ে কোনো রকম সমীক্ষা, কোনো রকম মামলা, অন্য জায়গায় মামলা, অন্য নিম্ন আদালতে কিচ্ছু করা যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা নিয়ে না আবার নতুন করে এই ধর্মীয় বিভাজন, একদিকে ধর্মীয় রাজনীতি, তার যে কী ফলাফল ভোগ করতে হয় সেটা আমরা দেখছি। এই বিভাজনের রাজনীতি কিন্তু আরও বাড়ার সুযোগ ছিল। সুপ্রিম কোর্টের এই রায়, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক গৌতম হোড় আলোচনার জন্য, এবং দীর্ঘদিন ধরে তিনি এই ধরনের মামলাগুলো, বিশেষ করে রাম মন্দিরের ক্ষেত্রে যখন এলাহাবাদ হাইকোর্টের মামলা ছিল, যখন এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে মামলা ছিল, যখন সুপ্রিম কোর্টে এই মামলা চলেছে, দীর্ঘদিন ধরে এই মামলার গতি প্রকৃতি তিনিও ফলো করেছেন। গৌতম দা, আপনার কাছে প্রথমেই যেটা প্রশ্ন, সুপ্রিম কোর্টে এই যে সঞ্জীব খান্নার প্রধান বিচারপতি আপাতত যেটা বললেন, যে গোটা সমীক্ষা বন্ধ, নিম্ন আদালতে যাবতীয় রকম শুনানি বন্ধ, এইটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, বা এটাকে আপনি কেমনভাবে দেখছেন সুপ্রিম কোর্টের এই যে অন্তর্বর্তী স্থগিতাদেশ? রাজা, তুমি এই ঘটনার যে পটভূমি সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছো। কোন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে, কারণ সুপ্রিম কোর্টের কাছে অনেক হিন্দুদের কিছু আবেদন ছিল, যেখানে বলা হচ্ছিল যে যেসব মসজিদে বা যেসব ধর্মস্থানে হিন্দু মন্দির ছিল সেগুলোকে পুনরুদ্ধার করা যাচ্ছে না এর ফলে, এই নিয়মের ফলে। আবার উল্টো দিক থেকে মুসলিম পক্ষদের থেকে একটা আবেদন ছিল, যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবং যেহেতু আইনটা হচ্ছে যে 1947 সালে যে ধর্মস্থান যে অবস্থায় ছিল সেটা সেই অবস্থাতেই থাকবে। এই যে মাঝখানে যে রাম জন্মভূমির বিষয়টা, এটা একটা ব্যতিক্রম হিসেবে দেখা হবে। তো এই জায়গা থেকে যদি জায়গাটা এটা হয়, তাহলে এই সমীক্ষাগুলো কেন করা হচ্ছে? কারণ সমীক্ষা করা মানে তো সেই যে অবস্থায় ছিল সেটা বদলেও যেতে পারে। তো এই দুটো
জায়গায় এই দু ধরনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশটা দিয়েছে। এই নির্দেশের ফলে কি হলো? এই নির্দেশের ফলে আমরা দেখতে পেয়েছি যে বারাণসীতে যে জ্ঞানবাপী মসজিদ নিয়ে যে সমীক্ষা চলছিল এবং সেই সমীক্ষা হয়েছে, সেটা নিয়ে আদালত বিষয়টা রয়েছে, সেইটা মথুরার বিষয়টা, সম্ভলের বিষয়টা, এবং আরো ভারতের বিভিন্ন জায়গায় যদি এই মন্দির মসজিদের সমীক্ষা সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, সেগুলো আপাতত হবে না। কতদিন হবে না? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বলেছে যে তারা যেন এর আগে সুব্রমণিয়াম স্বামী তিনি একটি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে 4 বছর আগে, সেই মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট এই পুরো মন্দির মসজিদ বিতর্ক সমীক্ষার এই পুরো বিষয়টা নিয়ে, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার তার জবাব দেয়নি। কেন্দ্রীয় সরকারকে 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে, তারপরে সুপ্রিম কোর্ট আবার শুনানি করবে এবং সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত এই সমীক্ষার কাজ বন্ধ থাকবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের জবাবের পর যে আবেদনকারী তাদের মতামতের কথা শুনে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ততদিন পর্যন্ত এই মন্দির মসজিদ নিয়ে সমীক্ষা কাজ বন্ধ রাখতে হবে। নিম্ন আদালত এই বিষয়ে কোনো রায় দিতে পারবে না, কোনো নতুন করে মামলা শুনানি করতে পারবে না। তো সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশ, কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত রায় যেটা হবে তার উপরে। আমাদের দেখতে হবে যে কেন্দ্রীয় সরকার এই পরিপ্রেক্ষিতে তাদের কি মত দেয়, তাদের সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই দুটো বিষয় যতক্ষণ না সামনে আসছে ততদিন পর্যন্ত যে এই স্থগিতাদেশটা থাকবে, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয়, কিন্তু বিষয়টা এখানেই শেষ হয়ে যাচ্ছে না, ফলে আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতেই হবে। প্রথমত আপনার কথার নিরিখ ধরেই যে প্রশ্ন, এক, আপনি যেটা বললেন একেবারেই সত্যি, কেন্দ্রীয় সরকার 4 বছর ধরে কোনো জবাব দেয়নি, 4 বছর। এবার এক্ষেত্রে আবার 4 সপ্তাহের সময় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি বলা যেতে পারে যে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে বিষয়টাকে দেরি করার চেষ্টা করছে? জানি এই মুহূর্তে যারা কেন্দ্রে রয়েছেন তারা প্রায় 2014 সাল থেকে ক্ষমতায়, কিন্তু 4 বছর ধরে একটা মামলার যে কেন্দ্র সরকারের জবাব হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট এই বিষয়ে, তাদের কি মতামত, সেই মতামতটাই দিতে তারা আগ্রহী নয়। এটাকে আপনি কিভাবে দেখছেন? রাজা, বিষয়টা তো যেহেতু আদালতের বিচারাধীন, তার জন্য আগ বাড়িয়ে কোনো মন্তব্য বা কোনো মতামত প্রকাশের অবকাশ খুব কম, মানে জায়গাটা খুব কম। কেন্দ্রীয় সরকার কেন এতদিন জবাব দেয়নি এটা কেন্দ্রীয় সরকারকেই বলতে হবে। তারা এবার কি চায় সেইটা বলতে হবে। আমার কাছে এই দ্বিতীয় জায়গাটা খুব বেশি বড় জায়গা। কেন্দ্রীয় সরকার এই পুরো বিতর্কটার মধ্যে কি চাইছে, বিজেপি কি চাইছে আমরা জানি, সংঘ পরিবার কি চাইছে আমরা জানি, কংগ্রেস কি চায় বা তৃণমূল কংগ্রেস কি চায়, সমাজবাদী পার্টি কি চায় আমরা জানি। তাদের অবস্থানটা দীর্ঘদিন ধরে তারা প্রকাশ্যে বলে আসছে, কিন্তু সরকারে যে দল থাকে, সরকারে থাকার সময় সরকার কি বলছে সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই মামলার ক্ষেত্রে এবং ভবিষ্যতে এই জায়গায় এই বিতর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেই ক্ষেত্রে সরকারের মনোভাব, সরকারের রায়, মতামত এটা খুব গুরুত্বপূর্ণ। এমন নয় যে কেন্দ্রীয় সরকার কিছু বললে সুপ্রিম কোর্ট সেটা মানতে বাধ্য বা তারা মেনে নেবেই বা সেই অনুসারে তারা রায় দেবে, কিন্তু কেন্দ্রীয় সরকারের রায় চাওয়াটা সুপ্রিম কোর্ট যেহেতু যে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত চায়, এবং সেখানে কেন্দ্রীয় সরকারের মতামতটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এরপরে তো একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া, শুনানি, এবং সেখানে দেশের সব আমরা ধরেই নিতে পারি যে দেশের সব থেকে বড় বড় আইনজীবীরা তাদের শুনানিতে অংশ নেবেন। সুতরাং আবার একটা উত্তেজক আইনি লড়াই সামনে অপেক্ষা করে আছে, এবং যে আইনি লড়াইয়ের ওপর কিন্তু নির্ভর করছে এই দেশের যে মন্দির মসজিদ বিতর্কটা ভবিষ্যতে কি রূপ নেবে। প্রথমত আপনার কাছে আমার শেষ প্রশ্ন ছোট্ট করে, কারণ আপনি সেটাও আপনার কথা ধরেই যে আইনি লড়াই, বিচার প্রক্রিয়া কত তাড়াতাড়ি এটার সমাধান হবে এই বিষয়টায়, সেটা হচ্ছে যে DY চন্দ্রচূড় তিনি তার প্রধান বিচারপতি থাকার কার্যকাল পর্যন্ত এই মামলাটা উঠল না, কারণ তার কার্যকাল ছিল 2 বছর 2 মাস। এই মামলাটা প্রায় 3.5 থেকে 4 বছর বাদে শুনানি হচ্ছে। চন্দ্রচূড় এবং এই যে আরজি করের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, DY চন্দ্রচূড় তিনি স্বতঃপ্রণীতভাবে মামলা দাখিল করেছিলেন, প্রতি সপ্তাহে হিয়ারিং হচ্ছিল,
সঞ্জীব খান্না নতুন, তিনি চন্দ্রচূড় অবসর নেওয়ার পর তিনি নতুন প্রধান বিচারপতি হলেন, এক ধাক্কায় 3 মাস পিছিয়ে গেল। কারণ নতুন বেঞ্চ তৈরি হয়েছে, নতুন বেঞ্চ আবার গোটা বিষয়টা পড়ে দেখবে, সমস্ত পার্টির বক্তব্য শুনবে। এই যে আইনি লড়াইয়ের ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা, এবং বর্তমানে যিনি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হয়েছেন তার কার্যকাল মাত্র 6 মাস প্রধান বিচারপতি হিসেবে। এই নভেম্বরে সেদিন দায়িত্ব নিয়েছেন, আগামী জুনের শেষে বা জুলাইয়ের প্রথমে তিনি অবসর গ্রহণ করবেন। তারপর যিনি প্রধান বিচারপতি হবেন তাঁর দায়িত্বকালও 6 মাস। এই জায়গায় প্রতি 6 মাস অন্তর যদি প্রধান বিচারপতি বদলে যায় মানে তাকে অবসর নিতে হয় নিয়মের ফলেই, আবার নতুন বেঞ্চ আসে, সেই নতুন বেঞ্চ যদি মনে করে না আবার অ আ ক খ থেকে শুরু করব, সেক্ষেত্রে তো এই মামলাও তো মানে কবে আসল শুনানি চূড়ান্ত পর্বে শুরু হবে, তার গতি প্রকৃতি কী হবে, সেই নিয়ে তো একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এটা তো রাজা, এটা তো বিচার প্রক্রিয়া, আমাদের দেশের বিচার প্রক্রিয়াটা এরকমই। সুতরাং এটা নিয়ে আমাদের কোনো মতামত জানানোর অবকাশ নেই। আমি আবার বলছি, আসলে আরজি করের মামলাটা যখন সুপ্রিম কোর্টে গিয়েছিল তখন সবাই মনে করেছিল সুপ্রিম কোর্টে একটা চূড়ান্ত রায় হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা তো সেটা নয়। তো সেই জন্যই আপনার কাছে জিজ্ঞেস করা, আপনি যেটা বলছেন। দেখো, কোনো মামলার বিচার দ্রুত হয়, কোনো মামলার বিচার পিছিয়ে যায়, বিভিন্ন সময় বিভিন্ন তারিখ পড়তে থাকে, দীর্ঘ শুনানি হয়। এটা বিচারপতিদের উপর নির্ভর করে, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপর নির্ভর করবে, বিচারপতিদের উপর নির্ভর করবে। সুতরাং সেখানে কতটা দেরি হবে, কতটা তাড়াতাড়ি হবে, এই বিষয়ে কল্পনা করার কোনো অবকাশ থাকে না। যেটা দরকার, যেটা বুঝতে হবে, যে যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না জানাচ্ছে বা পরবর্তী সিদ্ধান্ত না জানাচ্ছে, ততদিন পর্যন্ত কোনো সমীক্ষা হবে না। সুতরাং সুপ্রিম কোর্টের এই বর্তমান প্রধান বিচারপতির আমলে হোক বা পরবর্তী, বিচারটা একটা নিরন্তর প্রক্রিয়া। প্রধান বিচারপতি অবসর গ্রহণ করলেও নতুন বেঞ্চ হবে, তারা দেখবেন আগের যে নির্দেশ সেটা বলবৎ থাকবে, অথবা তারা নির্দেশ বদলেও দিতে পারেন। কিন্তু যেটা প্রয়োজন, যেটা ঘটনা, সেটা হচ্ছে যে এই মামলাটা যতদিন চলবে, বর্তমান সিদ্ধান্ত যতদিন বলবৎ থাকবে, ততদিন আর সমীক্ষা আর বিরোধের জায়গাটা থাকছে না। এই রায় যদি, এই বিচার যদি দীর্ঘায়িত হয়, বেশ কিছুদিন ধরে চলে, তারপরে তারা রায় দেন, তাহলে ততদিন পর্যন্ত এটা ঠান্ডা ঘরে থাকতে পারে এই বিতর্কটা। হ্যাঁ, এইটাই বোধহয় ভালো দিক। অনেক ধন্যবাদ গৌতম দা, আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক গৌতম হোর। এবং যেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম যে বিষয়টা, সবথেকে ভালো দিক হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তী নির্দেশ, তাতে হচ্ছে কোনো রকম সমীক্ষা চলবে না, নিম্ন আদালতে কোনো রকম বিচার হবে না। অর্থাৎ গৌতম যেটা বললেন যে গোটা বিষয়টা নিয়ে আর কোনো নতুন করে দাঙ্গা হাঙ্গামা, বিতর্ক, বিবাদ, এই সম্ভাবনাটা এখনও পর্যন্ত নেই। এবার সুপ্রিম কোর্ট গোটা বিষয়টা নিয়ে কি নির্দেশ দেবে বা কি সিদ্ধান্ত নেবে, সেটা বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর। কিন্তু আপাতত এই রায়ের ফলে, এই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে দাঙ্গা হাঙ্গামা, বিবাদ বিতর্কের যে একটা সম্ভাবনা আরও নতুন করে খুঁচিয়ে তোলার জায়গা থাকতো, সেই জায়গাটা থাকছে না। নেশন টাইমে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর নেশন টাইমে। আল্লু অর্জুন, দক্ষিণ ভারতের জনপ্রিয়তম নায়ক, পুষ্পা দ্য রাইজ, তারপর সম্প্রতি রিলিজ করেছে পুষ্পা দ্য রুল। এবং জনপ্রিয়তার নিরিখে শুধু নয়, ব্যবসার নিরিখে তিনি শাহরুখ খান, সলমান খান, যাবতীয় খান, তার আগে দক্ষিণ ভারতের অন্যান্য নায়ক সবাইকে, প্রভাস, এনটিআর, জুনিয়র এনটিআর, সবাইকে পেছনে ফেলে দিয়ে পুষ্পা দ্য রুল রাজ করছে এই মুহূর্তে গোটা দুনিয়ার বক্স অফিসে। কত কোটি টাকার হিসেব সেটাও নিরিখের বাইরে। কিন্তু যেটা ঘটনা হয়েছে গত সপ্তাহে, যখন পুষ্পা দ্য রুল, আল্লু অর্জুনের এই নতুন সিনেমা রিলিজ করার আগে থেকেই তাই নিয়ে প্রচুর হইচই সারা প্রিমিয়ারের দিন হায়দ্রাবাদের একটি সন্ধ্যা থিয়েটার ও একটি সিনেমা হলে সেখানে প্রিমিয়ার দেখানো হবে, এবং লোকজন খবর পেয়ে গেছিলেন যে সেখানে আল্লু অর্জুন আসতে পারেন। ভিড়ে ভিড়াক্কার, প্রচণ্ড ভিড়, এবং একটা ছোট্ট রাস্তার ধারে হায়দ্রাবাদে সেই সন্ধ্যা থিয়েটার, সেখানে এমন ভিড়, সেখানে পুলিশ ভিড় সামলাতে পারেনি, এবং সেই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক মহিলা মারা যান, তার সঙ্গে তার ছোট্ট শিশু। সেই শিশুটিই বানায়া ধরেছিল যে আল্লু অর্জুন আসছে, তাকে দেখতে যাব। তার বাবা আর মা তাকে নিয়ে যায়। শিশুটি ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে হাসপাতালে, কিন্তু মা আর ফিরে আসেনি, মা মারা গেছিল। তারপরে চাপানুতর, পুলিশ বলছে সন্ধ্যা থিয়েটার তো আমাদের খবর দেয়নি,
সন্দেশ থিয়েটার বলছে আল্লু অর্জুন আসবেন, সেটা তো আমরা জানতাম না। আল্লু অর্জুন কিন্তু এসেছিলেন, এসে আবার হাতটা দেখিয়ে হাতটা নেড়ে বেরিয়েও গিয়েছেন। তারপরই এই ঘটনায় হায়দ্রাবাদ পুলিশ তারা এফআইআর দাখিল করে। সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে আজকে সকালে আল্লু অর্জুনের বাড়িতে গিয়ে হায়দ্রাবাদ পুলিশ তাকে গ্রেফতার করে এবং ভোরবেলা, হায়দ্রাবাদে ততটা খুব একটা শীত পড়ে না, তবুও একটা উইন্ডচিটার পরে কফি খেতে খেতে আল্লু অর্জুন নেমে আসেন বাড়ির সামনের রাস্তায়। তারপর হাসতে হাসতে তিনি গ্রেপ্তার বরণ করেন এবং তার আইনজীবীরা তৈরি ছিলেন, তারা তেলেঙ্গানা হাইকোর্টে গিয়ে মামলা করেন এবং তেলেঙ্গানা হাইকোর্ট তাকে আজকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন। অর্থাৎ আল্লু অর্জুন গেলেন, জামিন পেলেন, চলে এলেন। তাকে দেখার জন্য হাজার হাজার লোকের ভিড় হয়েছিল একটা সিনেমা হলের সামনে। সেই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে একজন মহিলা মারা গেলেন। তার দায়িত্ব আল্লু অর্জুনেরও নয়, সিনেমা হল কর্তৃপক্ষেরও নয়, পুলিশের দায়িত্ব মামলা করলো। আদালত বলল জামিন দিতে, জামিন পেয়ে গেলেন তিনি। আমরা শুনে নেব আল্লু অর্জুনের আইনজীবী তিনি কি বলেছেন এই বিষয়ে, আইনের ধারা সংক্রান্ত বিষয়টা। As far as this case is concerned, basically our argument was that the sections that have been applied, section 105 is a very serious offence. It says culpable homicide not amounting to murder. Our argument at the very outset was that this particular section is not attracted to the offence that has been committed. The High Court prima facie agreed with our contention or concurred with our contention and has released Allu Arjun. Of course, he was a different lawyer, even released A1 accused number 1 and 2 who are the owners of Sandhya Theatre on an interim bail. We have also, as in I have filed an application for the other accused who are the owners of Sandhya Theatre who have not yet been arrested. The High Court has categorically held that these people should not be arrested. যদিও আল্লু অর্জুন তিনি এই বিষয়টা নিয়ে উদাসীন হয়ে থাকেননি, তিনি সরাসরি তো এর বিষয়ে দায়ী নন, ঠিকই তিনি উদাসীন থাকেননি, তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সেই পরিবারকে তাদের হাতে 25 লক্ষ টাকা তিনি তুলে দিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটবে কেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে, সেখানে দায় কার? আল্লু অর্জুন যদিও তিনি তার মানবিকতা বোধ দেখিয়ে 25 লক্ষ টাকা সেই পরিবারের হাতে তুলে দিয়েছেন। নেশন টাইম আজকের মতো এবং এই সপ্তাহের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী সোমবার ঠিক 7:30টায় নেশন টাইমে। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।